হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের 4 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, মৌলিক জোড় সংখ্যাটি হলো কত? 1, 2, 3 না 4? আমাদের এখানে মৌলিক জোড় সংখ্যা, মৌলিক মৌলিক সংখ্যা মানে কি? আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলোকেই বলা হয় যেগুলো এক এবং সেই সংখ্যা দিয়েই যায়, তাই তো? সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এবার কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে মৌলিক জোড় সংখ্যা বলেছে। শুধু মৌলিক সংখ্যা নয় কিন্তু, মৌলিক জোড় সংখ্যা বলেছে। তাহলে মৌলিক জোড় সংখ্যার মধ্যে কি পড়ে? তাহলে মৌলিক জোড় সংখ্যার মধ্যে এক পড়ে না, কারণ এক পড়ে মিশ্র সংখ্যার মধ্যে। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। একমাত্র যে 2 যেটা, সেইটা হচ্ছে মৌলিক জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? আর 4 হচ্ছে পুরো যৌগিক সংখ্যা, আর 3 হচ্ছে শুধু মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? কারণ 3কে 1 আর 3 দিয়ে যায়। 4কে যায় দেখো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, আবার 4 দিয়ে যায়। তাহলে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 3 হচ্ছে শুধু মৌলিক সংখ্যা, 1 হচ্ছে মিশ্র সংখ্যা, আর 2 হচ্ছে কি না মৌলিক জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ক্ষয়েরটা 90538 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তোমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। কি কি বলেছে দেখো, 90538। আচ্ছা, দেখো এখানে যদি তুমি 9, 0, 5, 8 আর 3, তাই তো? আচ্ছা, এই কটা সংখ্যার মধ্যে যদি তুমি ক্ষুদ্রতম সংখ্যা বার করতে চাও, তার মানে কি ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে তুমি ভালো করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে। 5টা সংখ্যাকে আমি যদি সাজাই 0, 3, তারপরে সংখ্যা কি আছে? ফার্স্টে 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, আর তারপর নিশ্চয়ই 9 হবে, তাই তো? এরকম ভাবে হবে। কিন্তু তুমি যখন, আচ্ছা তোমরা সবাই একটা জিনিস বলো তো, যদি কোনো জায়গায় 0, 1 লেখা থাকে, তোমরা এই জায়গাটাকে কি বলো? এই সংখ্যাটাকে কি বলো? এই টোটাল সংখ্যাটাকে কি বলি? আমরা 1 বলি তো। আমরা শূন্যটাকে বলি প্রথমে শূন্যটা। তাহলে নিশ্চয়ই প্রথমে শূন্যটার কোনো দাম নেই, সেই জন্য আমরা কি বলি? শুধু 1 বলি। এইবার ঠিক সেম ভাবেই যদি আমরা এরম ভাবে, এখানে কটা সংখ্যা ছিল? 1, 2, 3, 4, 5। এবার তোমাকে 5টা সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। কিন্তু তুমি যদি এরকম বানাও 0, 3, 5, 8, 9, যদি শূন্যটাকে সামনে দাও, তাহলে তো তুমি বলবে 3538। তাহলে তো হিসেব হিসাব করলে হচ্ছে একক, দশক, শতক, হাজার। 4টা সংখ্যা হচ্ছে, 5টা সংখ্যা কোথায় হচ্ছে? অজুতে আছে, কিন্তু শূন্যটা তো দাম নেই। আমরা কি বলবো? 3538 এরকম বলবো। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কখনোই হবে না। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরকম হবে, 3, 0, 5, 8, 9। এইটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এইবার শূন্যের দাম আছে। যদি শূন্যটা আগে দিতাম, তাহলে কিন্তু শূন্যের কোনো দাম থাকতো না। সেই জন্য 3, 0, 5, 8, 9 এইটা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? 3, 0, 5, 8, 9। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে প্রদত্ত কোন সংখ্যাটি অযুগ্ম মৌলিক সংখ্যা? অযুগ্ম সংখ্যা আবার মৌলিক, তাই তো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? 39, 51, 87 আর 41 এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে 41। তার কারণ দেখো, 39কে কত কত দিয়ে যায়? 3 তেরো কত হয়? 3 তেরো 39। 51 কত হয়? 51 হচ্ছে 3 17 51। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? 41। অযুগ্ম মৌলিক, অযুগ্ম সংখ্যা আবার প্লাস হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সঠিক উত্তর হলো 41। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরল রেখা টানা যায়। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরল রেখা টানা যায়। দুটি একটি অসংখ্য না একটিও নয়। বলেছে দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায়। এবার দুটো নির্দিষ্ট বিন্দু, তাই তো? ধরো এইখানে একটা বিন্দু আছে, আর এইখানে একটা বিন্দু আছে। তাহলে এখান থেকে এই একটা আর টানতে পারবো সরলরেখা? পারবো না। তাহলে কটা সরলরেখা টানতে পারছি? একটাই, এই সরলরেখাটাই টানতে পারছি। তাহলে কটা হচ্ছে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে একটি। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন বাদ চলে গেছে। সেটা হচ্ছে একক, এক নিযুত, এক অজুতের যত গুণ তা হলো কত? 1 গুণ, 10 গুণ, 100 গুণ না 1000 গুণ? দেখো বলেছে এক নিযুত, এক অজুতের কত গুণ। তাহলে আমরা সাজিয়ে নিই জিনিসটাকে। যদি তোমাদের ধরো লেখা আছে, একক লেখা আছে, দশক লেখা আছে, শতক লেখা আছে, হাজার
অযুত লক্ষ আর নিযুত, তাই তো? এবার দেখো ভালো করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার কি বলেছে? এক অযুত, এক অযুত নয়, এক নিযুত। এক নিযুত এক অযুতের কত গুণ? এটা বলেছে এক নিযুত। দেখো, আমরা অযুতে যেতে হলে কত করতে হচ্ছে? শূন্য একটা, এই শূন্য একটা, এইবার তারপরে অযুত হিসাব হবে, তাই তো? এখানে 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 আর এখানে 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 শূন্য। দেখো, এটা হয়ে গেল পুরো নিযুত, আর এটা হয়ে গেল অযুত। তাহলে দেখো, নিযুত থেকে অযুতের ডিস্টেন্স কটা? দুটো শূন্যের, তাই তো? তাহলে কত হবে? তাহলে অযুত থেকে নিযুতে যেতে হলে আমাদের কত গুণ করতে হবে? দুটো শূন্য, অর্থাৎ 100 গুণ করতে হবে। বুঝতে পেরেছো? সঠিক উত্তর কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে 100 গুণ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? মাত্রাহীন একটি জ্যামিতিক চিত্রের নাম করো। রেখা, বিন্দু, তল না ঘনবস্তু? বলেছে মাত্রাহীন জ্যামিতিক চিত্র। তাহলে মাত্রাহীন জ্যামিতিক চিত্রের মধ্যে কি পড়ে? মাত্রাহীন জ্যামিতিক চিত্রের মধ্যে পড়ে আমাদের কি না বিন্দু। সঠিক উত্তর কি হবে? বিন্দু। দেখো, তুমি এই একটা পয়েন্ট দিলাম, অর্থাৎ বিন্দু দিলাম। তুমি দেখো, একটা সমতল জায়গার উপরে একটুকুনি একটা স্থান নিয়ে যেই যেই জিনিসটা থাকে তাকে বলা হয় বিন্দু। দেখো, কিচ্ছু নেই, এটার না মাত্রা আছে না দিক আছে, কিচ্ছু নেই, এখানে একটা শুধু একটা ডট। এটাকেই বলে কি? এটাকেই বলে বিন্দু। নেক্সট কি বলেছে দেখো, কোনো ভাগ অঙ্কের ভাজ্য, ভাজক ও ভাগফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয়ের সূত্রটা লিখতে বলেছে। ভাজ্য, ভাজক, ভাগফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা আমরা কি জানি? আমরা জানি যে ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল বা ভাগফল গুণ ভাজক, মানে একই জিনিস। মানে তুমি যদি এইটা ঘুরিয়ে লেখা নয়, ধরো ধরো 3 গুণ 2 লিখা, আর যদি 2 গুণ 3 লিখি, মানে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। এটাকে ধরো তুমি ভাগফল, এটাকে ভাজক, কিংবা এটাকে ভাজক, এটাকে ভাগফল, তুমি যেটা খুশি ধরতে পারো। বুঝেছো? এইটা আমি যেন, মানে অনেকে আবার বুঝতে পারে না যে ভাগফল আগে কেন লিখেছি, পরে কেন ভাজক লিখেছি। এটা কোনো সমস্যা নেই, তোমরা ভাজকও আগে লিখতে পারো, ভাগফলও পরে লিখতে পারো। ওকে, ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। ওকে, এটা হচ্ছে সূত্র, আমরা এটা সূত্র জানি। এইবার এই সূত্র থেকে আমাদেরকে কি বার করতে হবে? এই ভাজক ভাগশেষ বার করতে হবে। যেহেতু তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ভাগশেষ নির্ণয় সূত্রটা লিখতে বলেছে, তাহলে ভাগশেষ বার করতে হবে। তাহলে এই ভাগফল আর ভাজকটা কি আকারে রয়েছে বলো তো? গুণ আকারে আছে। এটা তো গুণ আকারে এখানে রয়েছে। এইবার এইটা কি হয়ে যাবে বলো তো? আচ্ছা, তাহলে আমাদের কি বার করতে হচ্ছিল? না ভাগশেষ বার করতে হচ্ছিল, তাই তো? তাহলে এইবার দেখো, যদি আমরা যদি ভাগশেষ বার করি, তাহলে ভাগফল আর ভাজক তো গুণ আকারে রয়েছে, ভাগফল আর ভাজকটা যেহেতু গুণ আকারে আছে, এবার সমান সমানের এই দিকে আসতে তোমরা একটা নিয়ম জেনে রাখো, যে এটা ধরো একটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটা যদি যখন সমান, এটা আগে কিছু নেই মানে প্লাস আছে, যখন সমান সমানের এদিকে আসবে না, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ভাজ্য মাইনাস ভাগফল গুণ ভাজক, এটা এরকমই থাকবে। ঠিক আছে, সমান সমান ভাগশেষ লিখলাম। এবার কি করবো? ভাগশেষটাকে আগে পাঠিয়ে দেবো, আর সমান সমানের এপাশে এটাকে লিখে দেবো। ঠিক আছে, বিপরীত, মানে এটাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি আর এটাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ভাগশেষ সমান সমান কি হচ্ছে? ভাজ্য বিয়োগ ভাগফল গুণ ভাগশেষ। বুঝতে পেরেছো? এরকম ভাবে সূত্রটা এরকম হয়। তোমরা শুধু পরীক্ষায় এই লাইনটা লিখলেই হবে, ভাগশেষ সমান সমান ভাজ্য বিয়োগ ভাগফল গুণ ভাজক। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি, দেখো এই জায়গাটা লিখবে, ভাগশেষের সূত্র কি হবে? ভাজ্য বিয়োগ ভাগফল গুণ হচ্ছে ভাজক। বুঝতে পেরেছো? এটা আর এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। ঠিক আছে, তাহলে ভাজ্য বিয়োগ ভাগফল গুণ ভাজক, এটা হচ্ছে ভাজক নির্ণয়ের সূত্র, ভাগশেষ নির্ণয়ের সূত্র। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোনো কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি হয়? নির্দিষ্ট না অনির্দিষ্ট হয়? যখন গুণনীয়ক বলবে, গুণনীয়ক হলে কি হবে? গুণনীয়ক হলে সংখ্যাটি নির্দিষ্ট হবে। তার কথাটা বলার কথার অর্থ হলো, তুমি যদি দেখো গুণনীয়ক, ধরো 4 আর 12 গুণনীয়ক বার করছি। গুণনীয়ক মানে কি 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 দিয়ে যায়? দেখো 4 কি কি দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আবার
4 দিয়ে যাচ্ছে, আবার 12কে কত দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, আবার 12 দিয়ে যাচ্ছে। দেখো এটা একটা নির্দিষ্ট সংখ্যা বলেছে, অর্থাৎ গুণনীয়ক। মানে দেখো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না। 12কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 12 দিয়ে যায়। এগুলো এক একটা নির্দিষ্ট সংখ্যা আছে যেগুলো দিয়ে যায়। এবার যদি তুমি গুণিতক, যদি এখানে বলতো গুণনীয়কের বদলে যদি গুণিতক বলতো তাহলে কি হতো, এবার 4-এর নামটা পড়ে যাচ্ছে হজ্জায়, 4-1-কে 4, 4-2-গুণে 8, 3-4-এ 12, 4-4-এ 16, 4-5-এ 20, এরকম চলতেই থাকবো। যত ইচ্ছা তোমার মনে হচ্ছে গুণ করার তত গুণ করতে পারবা। তাহলে গুণিতক বললে তখন হতো অনির্দিষ্ট, মানে হচ্ছে অসীম। যেহেতু গুণনীয়ক বলেছে কারণ নির্দিষ্ট, কারণ গুণনীয়ক বললে এই কটা সংখ্যা দিয়েই যাচ্ছে। আমি উদাহরণ দিয়েছি, বুঝিয়েছি, বুঝলে যে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়েই যায়, সেই জন্য এটা কি হবে, নির্দিষ্ট উত্তর সঠিক। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান 625 অপেক্ষা কত কম। এবার আমরা স্থানীয় মান বার করি কি করে, যেই সংখ্যাটা বলে দেবে তারপরে কতগুলো সংখ্যা আছে সেটা দেখবো। তাহলে 6-এর পরে কটা সংখ্যা আছে, একটা দুটো সংখ্যা আছে, তাহলে 6-এর পরে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। এবার তাহলে 6-এর স্থানীয় মান কত হবে, 600। এবার তাহলে 6-এর স্থানীয় মান যদি 600 হয়, তাহলে 600টা 625 অপেক্ষা কত কম, এটাই বার করেছি। দেখো কি বলেছে, 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত, 600। এবার 600 সংখ্যাটিতে 625 অপেক্ষা কত কম, যেহেতু অপেক্ষা কম বলেছে তাহলে বড়টার থেকে কি হবে, ছোটটা বিয়োগ যাবে। তাহলে 625-এর থেকে 600 বিয়োগ করলে কত হয়, 25 হয়। এই যে 600 বিয়োগ করলে 625-এর থেকে 600 বিয়োগ করলে কত হয়, 25। তাহলে কত কম হবে, 25 কম হবে। তাহলে সঠিক উত্তর হবে কত, 25। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমাকে 4টে প্রশ্ন উত্তর দিতে বলেছে। কি বলেছে প্রথম প্রশ্নটা দেখো, যে একটি, কি বলেছে দেখো, যে 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান থেকে 7-এর প্রকৃত মানের বিয়োগফল বার করতে বলেছে। দেখো এবার তাহলে 7625 আমরা আগের সংখ্যাটাতেও পড়েছি, তাহলে 6 স্থানীয় মান বার করলে কত হবে, নিশ্চয়ই 600 হবে। আর প্রকৃত মান মানে কি, যেই সংখ্যাটাকে বলা হয় সেটাই হচ্ছে তার প্রকৃত মান। তাহলে আমরা অঙ্কটা দেখে নিই একবার কি করে করেছি, এরম ভাবে করবে। ঠিক আছে, যে 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান হচ্ছে 600, এবং 7600 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান, যেটা প্রকৃত মান বার করতে বলবে সেটাই, সেই সংখ্যাটাই হবে তার প্রকৃত মান, সেটা কত হচ্ছে 7। এবার কি বলেছিল, এবার বলেছিল এর বিয়োগফল কত। তাহলে সুতরাং এদের বিয়োগফল হবে 600 বিয়োগ 7, মানে 593। বুঝতে পেরেছো সঠিক উত্তর। তাহলে এদের বিয়োগফল কত হবে, 593। 600 থেকে 7 বাদ দিলে 593। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু বলেছে 5, লসাগু বলেছে 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত, এটা বার করতে বলেছে। দেখো তোমরা এরকম বড় করে লিখে লিখে করবে, কিন্তু অঙ্ক যেহেতু দেখো এগুলো সব মার্কস হচ্ছে 2 নম্বরের মার্কস, অঙ্ক কিন্তু তোমাকে লিখে লিখে বড় বড় করে করতে হবে, কিচ্ছু করার নেই, বড় হয়েছে তোমরা এখন। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত বলে দিয়েছে 5, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত বলেছিল, 60 বলে দিয়েছে। এবার একটি সংখ্যা বলে দিয়েছিল 15, অপর সংখ্যা তোমাকে বার করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে একটা সূত্র আছে দেখবা, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি, সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, এটা তোমাদের সূত্র। এবার দেখো দুটি সংখ্যা মানে কি, দুটো সংখ্যা মানে হচ্ছে একটা হচ্ছে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা, তাই তো, একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এবার একটি সংখ্যা আমরা কত জানি, একটি সংখ্যা তো আমরা 15 জানি, আর অপর সংখ্যা যেহেতু বার করতে হবে সেই জন্য গুণ অপর সংখ্যা রেখে দিলাম। আর লসাগু কত বলেছিল, লসাগু বলেছিল 60, লসাগুর জায়গায় 60 বসিয়ে দিলাম। গসাগু কত বলেছিল 5, 5 বসিয়ে দিলাম। এইবার এই জিনিসটা একটু আগেও বলেছি তোমাদের, যখন কোনো জিনিস গুণাকারে থাকবে, যখন কোনো জিনিস গুণাকারে থাকবে তখন সেটা সমান সমানের ওপাশে গেলে ভাগাকারে হয়ে যাবে। দেখো 15টা অপর সংখ্যার সাথে গুণ আকারে আছে, তাহলে সমান সমানের যখন এই পাশে আসবে তখন 60 গুণিত 5-এর নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ আকারে হয়ে যাবে। এইবার এটাকে বলে লঘিষ্ঠ পদ্ধতি, অর্থাৎ ছোট করা, বা তোমরা যদি চাও গুণ করেও করতে পারো। ধরো এখানে কথা ছিল 60 গুণিত 5, আর নিচে যেহেতু ভাগ আকারে 15 হয়ে গেছে, তোমরা চাইলে এটাও করতে পারতাম 5 6 30, অর্থাৎ 60-এর সাথে 5 গুণ করলে 30, 300, 300 ভাগ 15। এবার 15কে 300 দিয়ে তোমরা ভাগ করতেই পারতে, 15 দুগুণে 30, শূন্য, আর এই শূন্য বসে গেল, তাহলে হয়ে গেল
যে 20, তাই উত্তর 20 বেরিয়ে গেল। সেটাকে আমি এখানে কিচ্ছু না, কাটাকাটি, এটাকে বলে লঘিষ্ঠ আকারে করা। এই 15 দিয়ে 60কে কাটলে হচ্ছে কত, 4 15 60, 4-এর নামতা 15 নামতা বললে দেখবা 4 15 60 হয়। এবার এই 4 5 এ 20, অপর সংখ্যা হলো কত, 20। আমি এরম ভাবে করেছি, তোমরা চাইলে গুণ করে ভাগ করেও করতে পারো, 20 এরম বার করতে পারো। তাহলে অপর সংখ্যাটি কত হবে, 20। আর তোমরা অবশ্যই উত্তর লিখবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে, ঠিক আছে? উত্তর অপর সংখ্যাটি হবে 20। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয়? কত ঘন্টা কত মিনিট হয়? সোজা, আমরা 1 ঘন্টা সমান সমান কত মিনিট জানি, 60 মিনিট জানি, তাই তো? এবার 60 মিনিটকে আমি কিসে নিয়ে যাব, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। এবার আমি যদি মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে দেখো, আমি যদি এই 770 মিনিটকে কত ঘন্টা কত মিনিটে যদি নিয়ে আসি, তাহলে আমি কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে 770কে ভাগ করব, 60 একে 7 হলো 170, আর 60 দুগুণে 120 লিখলাম। এবার শূন্য বসে গেল, 7-এর থেকে 2 গেলে 5, 50 মিনিট। তাহলে এইটা হলো কি, ঘন্টা, আর নিচে এটা হলো মিনিট। ওকে, আচ্ছা। এটা হচ্ছে তোমার বাংলা নিয়মে ভাগ করা, মানে ছোটবেলা থেকে আমরা এরকম ভাবেই করে এসেছি। এবার আমি বইয়ের মধ্যে দেখলাম তোমাদেরকে সব এরকম ভাবেই করানো রয়েছে। তাহলে এটাকে আমরা একবার দেখে নিই। 60 দিয়ে ভাগ করলাম, 60 একে 60 লিখে ফেললাম, বাই 1, 7-এর থেকে 6 গেলে হচ্ছে 1, 7 বসে গেল 0। তাহলে 6 দুগুণে 6, যদি তুমি 2 দিয়ে দেখো তাহলে হচ্ছে 6 দুগুণে 12, মানে হচ্ছে 120। আবার যদি 3 দিয়ে দেখো তাহলে 318, 180। 180 তো হবে না, বেশি হয়ে যাবে, 170-এর থেকে কম দিতে হবে। তাহলে 6 দুগুণে 12, 120। তাহলে কত হচ্ছে না, এই 7-এর থেকে 2 গেলে 5, 50। তাহলে এখানে কত হচ্ছে, 12 ঘন্টা 50 মিনিট। বুঝতে পেরেছো? যে কোনো একটা করলেই হবে, হয় এটা নয় এটা, যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। তাহলে উত্তর লিখবে কত, 770 মিনিট সমান সমান 12 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ঊর্ধ্বক্রমে বা এবং অধক্রমে সাজিয়ে লেখো। ঊর্ধ্বক্রমে আর অধক্রমে সাজিয়ে লেখো মানে অর্থাৎ কি না, তোমাকে একবার বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রমে কি, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে তোমাকে, ঊর্ধ্বক্রমে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, ঊর্ধ্ব মানে উপরের দিকে উঠছে, অর্থাৎ ছোট থেকে বড়। আর অধক্রমে মানে কি, সে বলে না যে তোমাদের অধঃপতন হচ্ছে, বাড়িতে বলে না যে তোর দিন দিন অধঃপতন হচ্ছে, প্রাইভেট টিউশনি করতে গেলে এরকম বলে মাস্টাররা। ওইটাই অধঃপতন মানে হচ্ছে বড় থেকে ছোট হওয়া, আর ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় হওয়া। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে দেখিনি, ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমি যদি সাজাই, তাহলে ভালো করে লক্ষ্য করবে যে ছোটটা আগে হবে, তারপরে যেহেতু ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে বড় হচ্ছে আস্তে আস্তে, তাহলে এইটা হবে কি, এইটা হচ্ছে লেস দেন। ওকে, এটা হচ্ছে ছোট, এটার থেকে এই সংখ্যাটা বড়, তারপরে আবার লেস দেন, এটার থেকে আবার এটা বড়, আবার এটার থেকে আবার এই সংখ্যাটা বড়। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, যখন অধক্রম হবে তখন বড় থেকে ছোট। সবসময় মনে রাখবে, দেখো বড়র দিকেই কিন্তু হাগুলো ঘোরানো, দেখো এটার থেকে এটা বড় ছিল, এদিকে হাঁটা ঘোরানো, এটার থেকে এটা বড় ছিল, এদিকে হাঁটা ঘোরানো, এটার থেকে এদিকে এটা বড় ছিল, তাই এদিকে হা ঘোরানো। এবার দেখো যখন অধক্রমে বলছি, তাহলে কি সাজাচ্ছি, বড় থেকে ছোট সাজাচ্ছি। তাহলে কি হবে দেখো, তাও দেখো হাঁটা ছোট থেকে বড়র দিকে ঘোরানো। এটা যেমন এটা ছোট এটা বড়, তেমনই দেখো এটা বড় এটা ছোট, হাঁটা সবসময় বড়র দিকে ঘোরানো থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে কত হচ্ছে, 47,825, 47,725, 45,451, 45,315। এটাকে বলে লেস দেন, এটাকে বলে গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো আশা করি সবাই? নেক্সট কি বলেছে দেখো, যে 520 সেকেন্ডকে কত মিনিট কত সেকেন্ডে নিয়ে আসা যায়, কত মিনিট আর কত সেকেন্ডে নিয়ে আসা যায়। তাহলে দেখো 520 সেকেন্ডকে কত মিনিট কত সেকেন্ড আনতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 520 সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে, 5 6 8 কত হয়, 6 8 48। আর যদি 6 9 দাও তাহলে 54, 520 থেকে বেশি হয়ে যাচ্ছে, 540 হয়ে যাচ্ছে তখন। তাহলে কি কত, আমাদের কম নিয়ে দিতে হবে। তাহলে 6 8 48, তাহলে 48 আর শূন্য শূন্য ছিল, শূন্য বসে গেল, এই শূন্যটা নামিয়ে দিলাম। আর 52 থেকে 48 বিয়োগ করলে 4, তাহলে উপরে কত হচ্ছে, 8 মিনিট 40 সেকেন্ড। 520 সেকেন্ড মানে হচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। বুঝতে পেরেছো? এই যে সাইডে তোমরা একদম বাংলা নিয়মে ভাগ, এটাও করতে পারো। ঠিক আছে, যেটা খুশি হবে সেটা করবে তোমাদের। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বার করতে বলেছে। কি কি আছে, 70 আর 56। দেখো তাহলে 70 আর 56কে মৌলিক উৎপাদক করে পাই। মৌলিক উৎপাদক মানে কি, ভাঙা, ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙা, ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা। দেখো 2 দিয়ে দিচ্ছি, 2 একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যায় মৌলিক জোড় সংখ্যা কিন্তু
আমরা প্রশ্নের মধ্যে পড়েছিলাম তো, 2 একটা মৌলিক জোড় সংখ্যা। দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গেলে কত হবে? 35 দুগুণে 70, তাহলে 35 দুগুণে হচ্ছে 70। আবার 5 দিয়ে দেখো, 5 7 35, সব মৌলিক সংখ্যা দিয়ে দিচ্ছি, মৌলিক উৎপাদক বলেছে। এবার দেখো 2 দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 28 দুগুণে 56, 28 দুগুণে 56 হলো। আবার 2 দিয়ে দিলাম, 14 দুগুণে 28, তাহলে আবার 14কে করছি, তাহলে 2 7 দুগুণে 14। বুঝতে পেরেছো? এবার দেখো, যেহেতু কি বলেছে তোমাদেরকে, বলেছে লসাগু বার করতে বলেছে, লসাগু, তাই তো? তাহলে প্রথমে এরম ভাবে সাজাবে, 70 কি বেরিয়েছে? 2 গুণিত 5 গুণিত 7, এই 2 গুণিত 5 গুণিত 7 লিখলাম। আর 56 কত বেরিয়েছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে সরি, এটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা 5 নেই, ঠিক আছে? এই জায়গাটা 5 নেই, এই জায়গাটা শুধু 7 আছে। ওকে, এই জায়গাটা শুধু 7 আছে। তাহলে আমাদের লসাগুটা কি হবে? তাহলে আমাদের লসাগুটা কি হবে? তাহলে আমাদের লসাগু হবে, দেখো এখানে 2 আর 2 কমন আছে, দুটো 2 এর জন্য কি হবে? দুটো 2 এর জন্য একটা 2, যেরকম আমরা গসাগুতে করি। ভালো করে লক্ষ্য করো কিন্তু, কমনগুলো আগে লিখবো। দুটো 2 এর জন্য দুটো 2, আবার দুটো, এ একটা 7 আর এ একটা 7 কমন আছে, তাহলে কটা 7 হবে? দুটো 7-এর জন্য একটা 7 হয়ে গেল। এবার বাকি কি কি আনকমন আছে? দেখো এখানে একটা সিঙ্গেল 5 পড়ে রয়েছে, আর এখানে 5 আছে, নেই, তাহলে আমরা সিঙ্গেল 5টা লিখে দেবো। আবার কি কি আছে দেখো, 2 আর 7, এখানে 2 আছে, আবার 2 আছে, দুটো 2 পড়ে রয়েছে, তাহলে কি করবো? দুটো 2 আমি লিখে দেবো। তাহলে দেখো এবার যদি গুণ করো, কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14 5 14 কত হয়? 5 14 70, আর 4 4 4 7 28, তাহলে 280। আচ্ছা, উত্তর 280 বেরিয়েছে আবার ঘুরিয়ে, অসুবিধা ছিল না, কারণ 5 আর 5 ভুল করে লিখলেও একবারই 5 লিখেছিলাম এইখানে, কারণ 5টা একটা জায়গায় হবে, এই জায়গাটা কোনো 5 হবে না, এই জায়গাটা ভুল করে লিখেছিলাম 5। বুঝতে পেরেছো? এই জায়গাটা হবে তাহলে 2 গুণ 7 গুণ 5 গুণ 2, তাহলে কত হবে? 280। এবার তোমাদের একটা সঠিক, এবার সোজা নিয়ম দেখাচ্ছে, ঠিক আছে? এটা তো দুভাবে ভেঙে করে দেখালাম। এবার তুমি যদি একটা সোজাভাবে করতে চাও, ধরো এখানে লিখেছো 70, আর এখানে লিখেছো 56। এবার দেখো, যদি তুমি 2 দিয়ে দিতে, তাহলে কত হতো? 35, আর এটা কত হতো? 28। আমি যদি এটাকে 2 দিয়ে দিতাম, তাহলে কত হতো? আর 2 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যাকেই যেতে হবে। 7 দিয়ে কত হচ্ছে? 5 7 35, 4 7 28, ঠিক আছে? এবার যদি গসাগু বলতো, একটা জিনিস তোমাদেরকে ট্রিক্স শিখিয়ে রাখি, যদি গসাগু বলতো তখন কি হতো জানো? এই শুধু 2 আর 7 হতো। গসাগু বললে অলওয়েজ এইটুকুনি হয়, ঠিক আছে? আর যদি লসাগু বলে তখন কি হয় জানো? এই লসাগু বললে এই পুরোটা হয়, যেগুলো দিয়ে গেছে, মানে 7 গুণিত 2 গুণিত 5 গুণিত 4। দেখো 7 দুগুণে 14, 5 14 70, 4 7 28, অর্থাৎ 280 বেরোলো, 280। লসাগু বললে পুরোটা, আর গসাগু বললে শুধু জাস্ট এই দুটো, মানে যতগুলো এক সাইডে থাকবে, নিচে যেগুলো থাকবে না, নিচের গুলো বাদ দিয়ে বাকিগুলো হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ছোট ছোট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি না, পরীক্ষায় ফাঁকি মারা শিখে যাবে সবাই। আচ্ছা, চলো নেক্সট কি বলেছে দেখো, যে 3 নম্বরের অঙ্ক কি বলেছে? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ যদি 14,270 টাকা হলে, তার 6 মাসে 6 মাসে তার আয় কত হবে? 6 মাসে তার কি বলেছে? 6 মাসে তার আয় বার করতে বলেছে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা কি করে করতে হবে। দেখো, দেবব্রত বাবু মাসে খরচ কত হচ্ছে? 1 মাসে খরচ হচ্ছে 14,270, তাই তো? 1 মাসে বলেছে তো, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালাতে, মাসিক খরচ মানে কি? 1 মাসে খরচ। তাহলে 1 মাসে খরচ যদি 14,270 টাকা হয়, যেহেতু তিনি 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালাচ্ছে, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালাচ্ছে, তাই তো? 6 মাসের আয় মানে 6 মাসে যেটা ইনকাম করছে সেটা খরচ করছে ক মাসে? 7 মাসে। 1 মাস বেশি দিয়ে খরচ করছে। তাহলে কি হবে? তাহলে 6 মাসের আয় কত হবে? 7 মাসের খরচ। তাহলে কত হবে? 14,270 এর সাথে কত গুণ হবে? 7 গুণ হবে। 6 নয় কিন্তু, যেহেতু 6 মাসের আয় দিয়ে 7 মাস চালাতে পারছে, সেই জন্য আমাদের কটা গুণ হবে? 7 গুণ হবে, যেহেতু আমাদের তার মাসিক আয় বার করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কত হচ্ছে? 7 দিয়ে গুণ করলে, 7 দিয়ে গুণ করছে দেখো, 7 শূন্যে 0 হয়ে গেল, 7 7 49 9, হাতে থাকলো 4, 7 দুগুণে 14, আর 4 হচ্ছে 18, 18 8, হাতে থাকলো 1, 4 7 28, আর ওই হাতের 1 29 9, আর থাকলো 2, 7 1 7, আর 2 9, তাহলে 99,890 টাকা।
বুঝতে পেরেছো? তাহলে সুতরাং তার 6 মাসে আয় হচ্ছে কত? 99,890 কি টাকা। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 75 লিটার কেরোসিন তেলে ও 25 লিটার পেট্রোলের মাপের সমান সমান মাপের একটি টিনে এমনভাবে ভর্তি করতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। এখন 75 লিটার আমি কেরোসিন তেল নিয়েছি আর 25 লিটার কি নিয়েছি? পেট্রোল নিয়েছি। এবার এমনভাবে ভর্তি করলাম যাতে কি দু প্রকার তেল না মিশে যায়। প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে? কমপক্ষে কতগুলো টিন লাগবে? তাহলে দেখো, আমরা সবার প্রথমে কি করব? তেলের পরিমাণ কত ছিল? কেরোসিন তেল 75 লিটার। পেট্রোল কত ছিল? পেট্রোল ছিল হচ্ছে 25 লিটার। যেহেতু সমান মাপের টিনে ভরতে হবে, সমান মাপের কি করতে হবে? টিনে ভরতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? তাহলে 75 আর 25 কি করবে? 75 আর 25-এর গসাগু করবে। সমান মাপের টিনে ভরতে হবে দুটোকেই। তাহলে গসাগু করবে। তাহলে গসাগু করলে কি হচ্ছে দেখো, গসাগু করলে 75 আর 75কে দিয়ে 3 দিয়ে করলে কত হচ্ছে? 3 25 75, 5 5 25, আর 25কে যদি তুমি গসাগু করো তাহলে 5 5 25। তাহলে 75-এর মধ্যে কি দেখো 5 3 5 5, আর 25-এর মধ্যে হচ্ছে 5 আর 5। দেখো এখানে একটা 5 আর এখানে একটা 5-এর জন্য এই একটা 5, আর এই দুটো 5-এর জন্য এই একটা 5। তাহলে 75 আর 25-এর গসাগু হচ্ছে কত? পুরো 5 5 25 হচ্ছে গসাগু। তাহলে প্রতি টিনে কতটা করে তেল ধরবে? প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। এটা হচ্ছে কত? 25 লিটার করে তেল ধরবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, এবার বলেছিল কমপক্ষে কতগুলো টিন লাগবে। তোমাকে টিন বার করতে হবে, তাই তো? তাহলে টিন কতটা লাগবে? টিন বার করতে হলে কি করতে হবে? মোট তেলের পরিমাণ, আমাদের টোটাল তেলের পরিমাণ কত ছিল? মোট তেলের পরিমাণ ছিল হচ্ছে দেখো 75 লিটার আর 25 লিটার। তাহলে 75 লিটার যোগ 25 লিটার, আর নিচে কত আছে? একটি টিনে কতটা তেল ধরে? একটি দিনে 25 লিটার তেল ধরে। তাহলে 75 যোগ 25 লিটার বাই 25, যেহেতু একটা টিনে 25 লিটার তেল ধরছে, তাহলে 100 লিটার বাই 25 লিটার। যেহেতু একটা টিনে ধরে, তাহলে 25কে যদি 100 দিয়ে কাটো তাহলে কত হবে? 4 25-এ 100। তাহলে কটা টিন লাগবে? 4টি টিন লাগবে। তাহলে সুতরাং কটা টিন লাগবে? 4টি টিন লাগবে মোট। বুঝতে পেরেছো? 4টি টিন লাগবে, আর একটা টিনে কতটা তেল ধরবে? 25 লিটার তেল ধরবে। ওকে, বুঝতে পেরেছো অঙ্কটা কেমন ভাবে হবে? আচ্ছা, চলো নেক্সট কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? তাই তো? সংখ্যা দুটো কি কি তোমাকে বার করতে হবে। এখন কি করবে? প্রথমে কি করবে? সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে। সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে, তাই তো? 2420। এবার আমরা লিখতে পারি যে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান সমান কি? দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে। একটা সংখ্যা আমি ধরে নিলাম x, আর অপর সংখ্যা ধরে নিলাম y। সেটা কত বলেছে? 2420। এবার দুটো সংখ্যার বিয়োগফল বলেছিল। তাহলে একটি সংখ্যা, যে দুটো সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি নিশ্চয়ই একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা সমান সমান কত? 1224। যেহেতু আমরা যোগফল এতটা লিখতে পারি, তাহলে বিয়োগফল নিশ্চয়ই এত করতে পারি। এবার এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে কি অপনয়ন করে পায়। অপনয়ন একটা পদ্ধতি আছে, ঠিক আছে? অপনয়ন করে পায় করলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান সমান হচ্ছে 2420, আর হচ্ছে একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা হচ্ছে 1224 হলো। এবার কি হচ্ছে, এই এক্স আমি এবার এক্স এক্স লিখছি, বুঝতে পেরেছো? এক্স এক্স মানে হচ্ছে একটি সংখ্যা, তাহলে এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর এটা যোগ করলে হবে 3644 হলো। 3644। এবার 3644-এর পর এক্স মানে কি? এক্স মানে হচ্ছে তোমার 2-এর সাথে এক্স কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগাকারে হয়ে যাবে। ভাগাকারে আঁকলে 2 দিয়ে 3644-কে কাটলে কত হবে? 1822। তাহলে এক্স এর মান যদি 1822 হয়, তাহলে একটি সংখ্যা কত হচ্ছে? একটি সংখ্যা হচ্ছে 1822। ঠিক আছে? আর কি বলেছে? তোমাকে অপর সংখ্যা বার করতে হবে। একটা সংখ্যা বেরিয়ে গেছে, আর একটা অপর সংখ্যা বার করতে হবে। তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান সমান জানি আমরা 2420। এবার একটি সংখ্যা তো বেরিয়ে গেছে 1822, এই যে আমরা বার করলাম 1822। এবার 1822 বেরিয়ে গেল, প্লাস অপর সংখ্যা সমান সমান এত। এবার এটা যেহেতু প্লাস আকারে সমান সমান এই পাশে আছে, সেই ভাগফল ভাগশেষের অঙ্কটা আমরা কি করেছি? সমান সমান এই পাশে পাঠিয়ে দিয়েছি। সমান সমান এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 2420 থেকে এতকে বাদ দিলে হবে 598। তাহলে অপর সংখ্যাটি কত হবে? যে 598। এই যে তোমরা এখান থেকে বিয়োগটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 1822 আর অপর সংখ্যা হচ্ছে 598।
বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হয়েছে? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন করি আমরা। কি বলেছে যে এক ঘড়ি ব্যবসায়ী ৫২৬ টাকা দামের ৫২টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি ৬১০ টাকায় বিক্রি করলেন। তাহলে ৫২টি ঘড়ি কত টাকায় কিনলেন আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে দেখো, সে দেখো ৫২টা ঘড়ি কিনেছে। একটা ঘড়ির দাম কত? ৫২৬ টাকা। তাহলে ৫২টা ঘড়ির দাম আমরা কি করব? নিশ্চয়ই গুণ করব, তাই তো? এই যে প্রতিটি ঘড়ির দাম কত? মানে প্রতিটি ঘড়ি বলতে কি? মানে একটা ঘড়ির দাম হচ্ছে কত? ৫,৫২৬ টাকা। তিনি মোট ৫২টা ঘড়ি কিনেছে। এবার ৫২টা ঘড়ির দাম কত হবে? ৫২৬ গুণ ৫২ টাকা। তাহলে ৫২৬-এর সাথে যখন ৫২ গুণ করবে, দেখতে পাবে, দেখো আমি সাইডে গুণ করে দিয়েছি। ৬ দুগুণে ১২, ২ হাতে থাকলো ১, ২ দুগুণে ৪ হাতে থাকে ৫, ৫ দুগুণে ১০ বসে গেল, গুণ ৫ ৬ ৩০, ০ হাতে থাকলো ৩, ৫ দুগুণে ১০ আর ৩ হচ্ছে ১৩, ১৩ ৩ হাতে থাকলো ১, ৫ ৫ ২৫ আর ১ ২৬, ২ বসে গেল, ৫ বসে গেল, ৩ বসে গেল, ৬ আর ১ ৭ আর ২ বসে গেল। তাহলে ২৭,৩৩২ টাকা হচ্ছে ৫২টা ঘড়ির দাম সে কিনেছে, তাই তো? তাহলে আমাদের এই উত্তরটা বেরিয়ে গেল। ৫২টি ঘড়ি কত টাকায় কিনেছে? ২৭,৩৫২ টাকা দিয়ে সে ঘড়িটা কিনেছে। এবার সে একটি ঘড়ি, দেখো প্রতিটি ঘড়ি ৬১০ টাকায় বিক্রি করেছে। তাহলে একটি ঘড়ি তিনি যদি ৬১০ টাকায় বিক্রি করে, তাহলে ৫২টা ঘড়ি নিশ্চয়ই বিক্রি করবে ৬১০ গুণ ৫২। তাহলে ৬১০ গুণ ৫২ করলে কত হবে? ৬১০ গুণ ৫২ করলে দেখবে, গুণ করলে ৩১,৭২০ হবে। যদি গুণটা করবে দেখবে ৩১,৭২০ হবে। ঠিক আছে, এত টাকা হবে। এবার দেখো, সে কিনেছে ৫২৬ টাকা দিয়ে, বিক্রি করেছে ৬১০ টাকা দিয়ে। তাহলে তার লাভ কত হবে? তাহলে এইটা তো তার, সে কিনেছে আবার লাভ করেছে, সেই টাকাটা তো এটার মধ্যেই রয়েছে। তাহলে এই বড়টার থেকে কি করতে হবে? এই ছোটটাকে বাদ দিতে হবে। অর্থাৎ তার মোট লাভ প্লাস তার কেনার খরচ, মানে এটার মধ্যে তার সে কতটা কিনেছে আর কতটা সে লাভ করেছে, এই দুটো একই রয়েছে এখানে, এই দুটোর মধ্যে ঢুকে রয়েছে। এখান থেকে সে কতটা কিনেছে বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে? তার লাভটা পড়ে থাকবে, তাই তো? তাহলে সেটাই করলাম। তাহলে তিনি বিক্রি করে বেশি পেলেন, অর্থাৎ তিনি লাভ করেছেন কত? এই ৩১,৭২০ থেকে যেটা তিনি কিনেছিলেন সেটা থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে তার লাভ বেরিয়ে যাবে। তাহলে লাভ কত হচ্ছে? এত থেকে এত বাদ দিলে ৪,৩৬৮ টাকা। ৪,৩৬৮ টাকা। বুঝতে পেরেছো? এটাকে বিয়োগ করলাম। ০ থেকে ২ বাদ দিলে হচ্ছে ৮, ৫ আর ১ ৬ হয়ে গেল, ১২ থেকে ৬ গেলে ৬, ৩ আর ১ ৪ হয়ে গেল, ৪ থেকে ৭ গেলে হচ্ছে ৩, আর এখান থেকে ১ হয়ে গেল ৮, ১১ থেকে ৮ গেলে হচ্ছে উম উম এটা ১১ থেকে ৮ নয়, এটা হচ্ছে ১১ থেকে যদি আ এটা ১ এর থেকে ৪ ৭ যাচ্ছে, তাহলে হচ্ছে ১ এর থেকে ৭ গেলে হবে ৪। তাহলে ৪,৩৬৮ টাকা। তাহলে ৫২টি ঘড়ি বিক্রি করে তিনি পেয়েছেন ২৭,৩৫২ টাকা। আর তিনি বিক্রি করে বেশি পেলেন কত? ৪,৩৩৮ টাকা। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হয়েছে? এই অঙ্কটা? ওকে? আচ্ছা, আচ্ছা তাহলে তোমাদের অঙ্ক আজকে এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।